যখন স্বগৌরবে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে, যখন টানা ৪ মেয়াদে মুক্তিযুদ্ধের পক্ষের এই দল ক্ষমতায়, যখন নানান রকম অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন হচ্ছে, রূপকল্প ঘোষণা করা হচ্ছে, ঠিক তখনই দুর্নীতির নানান রকম খবর বেরিয়ে আসতে শুরু করেছে। সেটি নিয়ে নেতৃবৃন্দও কথা বলছেন। সবশেষ এই মুহূর্তে যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে একজন রাজস্ব কর্মকর্তার দুর্নীতি, পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি, নানান রকম প্যান্ডোরার বাক্স খুলতে দেখা যাচ্ছে। সেই খবর নিয়ে কথা বলবো এবং এটিও আওয়ামী লীগের জন্য এই সময়ের চ্যালেঞ্জ কিনা সেটি জানবো। আমাদের সাথে সহকর্মী সুশান্ত সিনহা যুক্ত আছেন মঞ্জুল হাসান, নাসিরুদ্দিন ইউসুফ, আমাদের সাথে আছেন নাজমুল ইশরাফ এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আমি সুশান্ত সিনহার আজকের প্রতিবেদনটি দেখব, যেখানে মতিউর রহমানকে এরই মধ্যে অর্থ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংকে তার যে পরিচালনা পর্ষদের পদ, সেটি থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর প্রতিবেদন। বিলাসবহুল গাড়ি বাড়ি, রিসোর্ট, কারখানা, শেয়ার বাজারে শত কোটি টাকার বিনিয়োগ, এমনকি বিদেশেও সম্পদ কি নেই তার। এসব সম্পদের মালিক রাজস্ব বিভাগের সদস্য মতিউর রহমান। ছেলের ছাগলকাণ্ড থেকে শুরু, তারপর বেরিয়ে আসে মতিউরের বিশাল সম্পদের তথ্য। এই অভিযোগে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, এই আস্থা নষ্ট হয়ে যাচ্ছে সর্বপর্যায়ে। এইটাকে আপনি উদ্ধার করবেন কীভাবে? ইনভেস্টমেন্ট না হয় এই বছর কমলো, আগামী বছর বাড়বে, এরকম চলতেই থাকবে, তাই না? আপনি আস্থাটা ফিরিয়ে আনবেন কীভাবে? যেভাবে মানুষের কাছে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যখন সব কিছু যখন হাজির হয় একজনের কাছে, সেটা একটা হতাশাজনক অবস্থা ছাড়া আর কিছুই দেখেন। 2022 সালের 1 ফেব্রুয়ারি মতিউর রহমানকে রহস্যজনকভাবে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। 3 বছরের জন্য পরিচালক পদে তার নিয়োগের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলিমুল্লাহ এবং অর্থ সচিব ছিলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিকেলে মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না, উনি আর বোর্ডের মিটিংয়ে আসবেন না, এই সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়েছে। বোর্ডকে ইনফর্ম করা হয়েছে যে সরকার থেকে জানানো হয়েছে যে উনি আর আমাদের বোর্ডে আসবেন না। এদিকে মতিউরের সম্পদের খোঁজে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। এসব বিষয়ে মন্তব্য জানতে মতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি। সুশান্ত সিনহা, 71, ঢাকা। নাজমুল ইশরাফ এবং মঞ্জুল হাসান যুক্ত থাকবেন আলোচনায়। সুশান্ত সিনহা, আপনার প্রতিবেদনে যে সম্পদের তালিকা দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে এইসব তালিকা ঘুরে বেড়াচ্ছে। রাজস্ব বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ, দুর্নীতি দমন কমিশন আগে কখনো এগুলো আঁচ করতে পারেনি। কেবলমাত্র এই মতিউর রহমান কিনা এই আলাপ আসছে, নাকি এই তালিকায় অন্যদের নাম আছে? নাম কোনো মাধ্যমে প্রকাশ হওয়ার পর কি তদন্ত শুরু হচ্ছে? এবং আজকে যে ব্যবস্থা নেওয়া হলো অর্থ বিভাগে সংযুক্ত করে ফেলা, এটি কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিনা? ধন্যবাদ। আসলে এটি খুব বেশি শাস্তিমূলক ব্যবস্থা এটা বলার সুযোগ নেই, কারণ ইতিপূর্বে 4 বার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কিন্তু তদন্ত করা হয়েছিল এই মতিউর রহমানের সম্পদ নিয়ে, তার অবৈধ সম্পদের বিষয়ে। রহস্যজনকভাবে 4 বারই কিন্তু তাকে ক্লিন চিট দেওয়া হয়েছিল যে না, তিনি দুর্নীতি করেননি, অবৈধভাবে কোনো সম্পদ অর্জন করেননি। যে তথ্যটা এখানে দেওয়া হচ্ছে সংবাদে আমরা তুলে ধরেছি যে 2022 সালের 1 ফেব্রুয়ারি যখন তাকে যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সদস্য করা হলো, এটি কিন্তু খুবই অবাককান্ত যে সরকারের সাধারণত পরিচালনা পর্ষদের ব্যাংকগুলোর যারা নিয়োগ পান, তাদের মধ্যে এভাবে রানিং সরকারি কর্মকর্তাদের পদাধিকার বলে মন্ত্রণালয় থেকে 2-1 হয়তো থাকেন, কিন্তু এরকম এনবিআর এর একজন কর্মকর্তা থাকার বিষয়টি কিন্তু খুবই রহস্যজনক। সবচেয়ে বড় বিষয় আপনি যেটি বললেন যে এতগুলো সংস্থা শুধু তাকে ক্লিন চিট দেয়নি, বরঞ্চ সহায়তা করেছে। কিভাবে, সেটি একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি। সেটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এই মতিউর রহমান যখন চট্টগ্রাম বন্দরে ছিলেন, একজন যুগ্ম কমিশনার হিসাবে ছিলেন, তাকে বদলি করতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছিল তৎকালীন জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান বদিউর রহমানকে। তিনি নিজ মুখে বলেছেন
তিনি লিখিত বইতে বলেছেন যে এই মতিউর রহমানের শক্তিটা কত বড়। সেই সময়ে সেনাপ্রধান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যিনি শাসন ক্ষমতা যারা ছিলেন তারা পর্যন্ত তাকে কিন্তু এই বিষয়টা নিয়ে ফোন করেছেন। সেটা অন ক্যামেরা তিনি ইন্টারভিউতে গিয়ে এটা বলেছেন মতিউর রহমান, যে দুর্ভাগ্য এটা যে জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তাকে পরিবর্তন করতে গিয়ে বদলি করেছিলেন শুধুমাত্র চাকরি খাওয়া বা অন্য কোনো বিষয় না, শুধুমাত্র তাকে চট্টগ্রাম থেকে রাজশাহী ট্রান্সফার করা হয়েছিল। এর জন্য সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা বলি তারাও কিন্তু এটি নিয়ে ওয়াকিবহল ছিলেন এবং তাকে বাধ্য করা হয়েছে যাতে এটা না করা হয়। অর্থাৎ শুরুটা কিন্তু আজকের মতিউর রহমানকে আমরা যেটা দেখছি সেটা কিন্তু ফুলে ফেপে অনেক বড় অবস্থায় দেখছি, কিন্তু এই ফুলে ফেপে বড় হবার জন্য প্রতিটি পদে সেই ৮ সালের কথাই যদি বলি বা ৭ সালের কথাই যদি বলি না কেন, সেটা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনার যারা দায়িত্বে ছিলেন তারা থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই মতিউর রহমানকে বেড়ে উঠতে সহায়তা করেছে, যার ফলাফল আজকে আমরা দেখছি। আমরা জানি না এর বাইরে আরো কত সম্পদ মতিউর রহমানের আছে এবং এদের সাথে একটি বড় অংশগ্রহণ আছে আরো কিছু যে মানুষের, সেটা হয়তো ইতিমধ্যেই কিছু আঁচ করা গেছে, হয়তো আগামী দিনে বোঝা যাবে। কারণ পরিচালনা পর্ষদের সদস্য করতে গিয়ে সোনালী ব্যাংকের তারা যে নিয়ম নীতির খুব বেশি তোয়াক্কা করেছেন এটি কিন্তু না, যে অর্থ মন্ত্রণালয়ে বললাম যে শেখ মোহাম্মদ সলিমুল্লাহ ব্যক্তিও না, আসলে এটি একটি বড় অংশ এবং তালিকা নিশ্চয়ই লম্বাভাবে থাকবেন। সুশান্ত, বেশি বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের এই দুর্নীতি বিষয়ে অবস্থান কি দলের সরকারের? দেখেন, পৃথিবীর যে কোনো দেশে সমাজে রাষ্ট্রে সুযোগ সন্ধানী লোভী এবং অনৈতিক সুবিধাবাদী লোকজন আছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যে আমাদের দুর্নীতির বিষয়ে আমাদের হচ্ছে জিরো টলারেন্স। আমরা কোনো প্রকার আমরা নির্বাচন ইশতেহারে এই কথাটি বলেছি, আমরা এই ধরনের সকল কর্মকাণ্ড আমরা এড়িয়ে যাওয়ার জন্য, এড়িয়ে থাকার জন্য আমরা দলীয় নেতাকর্মীদেরকে ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক সময় আমরা বলি। আজকে দেখেন যে মতিউর রহমান তিনি একজন সরকারের উচ্চ পদে ছিলেন, আছেন এখনো। এই বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা যে কথাটি বলতে চাই যে রাষ্ট্র যখন ফাংশন করে, রাষ্ট্র অনেক মানুষকে নিয়ে ফাংশন করে এবং যখন রাষ্ট্রের নজরে আসে তিনি যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন, আপনার সাম্প্রতিক সময়ে একজন সরকারের উচ্চপদস্থ একটি বাহিনীর প্রধান ছিলেন, সেটি যখন এক্সপোজড হয়েছে তখন তো সরকার ব্যবস্থা নিয়েছে, ফলে জিরো টলারেন্স। নাসিরউদ্দিন ইউসুফ, আমরা আমাদের দলের অনেক সংসদ সদস্য, অনেক যারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার নজির আছে নিঃসন্দেহে। নাসিরউদ্দিন ইউসুফ, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। এই দুর্নীতির খবর বেরিয়ে আসা সেই অপতৎপরতার অংশ বলে আপনি মনে করেন কিনা? যখন আমলা, প্রশাসক, সরকারের নানান পদে থাকা ব্যক্তিবর্গ, বিভিন্ন বাহিনীর ব্যক্তিবর্গের দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে শুরু করে, তখন রাজনীতি এর থেকে খুব দূরে থাকে কিনা, সেই সুযোগ থাকে কিনা? নাসিরউদ্দিন ইউসুফ। না, থাকে না, কারণ একটি রাজনৈতিক দল তো ক্ষমতায় থাকে, সরকারে থাকে, সরকারের দায়িত্ব নেয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, সুতরাং সেই দলটিও কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে যায়, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু সাম্প্রতিক সময় যদি দেখেন যে কয়টি দুর্নীতির ঘটনা জনসমক্ষে এসছে, একটি হচ্ছে যে একটি সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে এবং তারপরে ফর্মাল আপনাদের মিডিয়াগুলোর একটা ভূমিকা আছে। প্রশ্ন হচ্ছে যে এটা মিডিয়া ট্রায়াল হচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন আছে। কিন্তু যেগুলি সত্যি সত্যি দুর্নীতি ঘটেছে সেগুলো যারা করেছে এবং যে অত্যন্ত শক্তিশালী, রাষ্ট্রের শক্তিশালী ব্যক্তিবর্গ, সেই ব্যাপারে আওয়ামী লীগের এখন পর্যন্ত অবস্থান ঠিক আছে বলে আমি মনে করি। তবে ওবায়দুল কাদের যেটি বলছেন যে রাজনীতিবিদদেরকেও দুর্নীতিবাদ হিসেবে প্রমাণের একটি চেষ্টা চলছে, সেই ষড়যন্ত্রের কথা ঠিক আমরা এই মুহূর্তে কিন্তু আমরা জানি না, কারণ এইরকম কোনো সোশ্যাল মিডিয়াতে যেগুলি আসছে সেগুলি কিন্তু ফর্মাল মিডিয়া অ্যাপ্রুভ করছে না। আপনি খেয়াল করবেন, একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর আসলে সেটাকে আপনাদের একটি ফর্মাল যে মিডিয়া আছে তারা যখন এটাকে অ্যাপ্রুভাল দেয় তখন এটি একটি ইস্যু হয়ে দাঁড়ায়।
কিন্তু এখানে আমি এরকম দেখিনি এখন পর্যন্ত। শুধু ওবায়দুল কাদের সাহেব একটি দলের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত সফল একজন মন্ত্রী, তিনি কোন জায়গা থেকে বলছেন আমি ঠিক এটা বুঝিনি, কিন্তু এখন পর্যন্ত আমি খুব একটা গভীরেও যাইনি সংবাদটি, সেজন্য আমি বলতেও পারছি না বিষয়টি। নিশ্চয়ই বেশ বিপ্লব বড়ুয়া। আমি যখন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এই কথাটি বলেছেন সোহরাওয়ার্দী উদ্যানে, তখন সেখানে আমি উপস্থিত ছিলাম। মূলত তিনি এই কথাটি বলেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে। এখানে বিষয়টি আসছিল যে রাজনীতিবিদদের ব্যবসা করার অধিকার আছে কি নেই। তখন ওবায়দুল কাদের তিনি বলছেন যে ব্যবসা করলে বৈধভাবে কারো তো আপত্তি থাকার কথা না, তাহলে তারা কি চাঁদাবাজি করে কি তারা চলবে? তখন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন যে আমরা অনেক সময় দেখতে পাই যে ঢালাওভাবে রাজনীতিবিদরা খারাপ, তারা দুর্নীতিবাজ, এই ধরনের একটি ক্যাম্পেইন করা হয়। মূলত এটি 111ও আমরা প্রত্যক্ষ করেছি যে বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র থেকেই সকল পলিটিশিয়ানরা খারাপ, দুর্নীতিবাজ, এই ধরনের একটি অপপ্রচার ওই সময় করা হয়েছিল। মূলত তিনি সেই বিষয়টি সাংবাদিকদের মনে করিয়ে দিয়েছেন। জি, পরিষ্কার এবং অনেক ধন্যবাদ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য, অনেকগুলো বিষয়ে খোলামেলা কথা বলবার জন্য। সুশান্ত সিনহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নাসিরউদ্দিন ইউসুফ, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। পরের খবরের আলোচনায় যাব। যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা চালানোর সুযোগ পেলেন যুদ্ধাপরাধী মঈনুদ্দিন। যুক্তরাজ্যের আপিল ডিভিশন সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে চৌধুরী মঈনুদ্দিনের করা মামলার প্রেক্ষিতে। সেই খবর নিয়ে কথা বলবো। এই রায়ের প্রতিবাদও জানিয়েছে প্রজন্ম ৭১ সহ মুক্তিযুদ্ধের পক্ষে নানা সংগঠন। বিরতির পর এই খবর নিয়ে কথা বলবো। থাকুন ৭১ জানালে।